বাংলাদেশের নির্বাচন 91 থেকে, আগের কথা বাদই দিলাম, 91 থেকে অনেকগুলো নির্বাচন হয়েছে। আমার দল আবার আমি নিজে ব্যক্তিগত বেশ কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখানে মূল সমস্যা 2-3 জায়গায়। যে বিধি, যে আচরণবিধির কথা বলছেন, আচরণবিধি সবসময় ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কিন্তু এখানে বড় 2-3টা দল, আমি 2 দলের কথা বলবো, ওরা আচরণবিধি মানে না। আপনি তাদেরকে আচরণবিধি কিভাবে মানাবেন, এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি বড় দলের একটা প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের জন্য তার প্রার্থীতা বাতিল করতে পারবেন? আপনি যদি পারেন, তাহলে আমরা বিশ্বাস করবো যে নির্বাচন এটা সুষ্ঠুভাবে হবে। আমরা বিগত দিনে দেখেছি বড় দলের কোন প্রার্থীকে আপনি তার প্রার্থীতা বাতিল করতে পারেন নাই। কোর্ট থেকে আদেশ আনছি, কোর্টের অর্ডার ছিল যে একটা কেন্দ্রে 5 জনের বেশি, একটা কেন্দ্রে 5 জন পুলিশ রাখছি, হাইকোর্টের অর্ডার ছিল। কারণ কেন্দ্রের ভিতরে থাকে আপনার দলীয় কর্মীরা, ওরা জোর করে ভোট নিয়ে যায়, ভোট তো হয় না। আমরা কাগজ কলমে ভোটের কথা বলি, কিন্তু আসলে বাস্তবতা আসেন। আমি একটা উদাহরণ দিই। 18 সালের নির্বাচনে, না 8 সনের নির্বাচনে আমি রামগতি কমলনগর থেকে নির্বাচন করেছি। একটা কেন্দ্র চরের দিকে, ওই কেন্দ্রে লাস্টে গেলাম, ভোট টাইম শেষ হওয়ার 10 মিনিট আগে। আমি দেখলাম যে আমার কোনো প্রার্থী নাই, আমি খোলা মার্কে করলাম। 2টা বড় দল, ওখানে আইডেন্টিটি কার্ড, পোলিং অফিসার, প্রিসাইড সব ছিল, সব বসে আছে এক কোনায়। 2টা দল সব আপনার ভোটার স্লিপগুলা নিয়ে সব সিল মারছে আর ঘুরতেছে। আমি পুলিশ অফিসারে জিজ্ঞেস করলাম যে ভাই কি হচ্ছে? বলে আপনি নিজে দেখছেন কি হচ্ছে, আমি কি করবো? পুলিশ কোথায়? খুঁজি বাইর করুন, পুলিশ কোথায়? পুলিশ তো নাই। এই হলো আপনার সত্যিকার অর্থে যা বাস্তব হয় এবং হবে। আচরণবিধির কথা বলছেন, ঠিক আছে, এগুলা থিওরিটিক্যালি আলোচনা সবই ঠিক আছে। আমি সেজন্য বলছি যে আপনারা যদি 3টা ক্ষমতা আপনাদের থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে, আমরা আশান্বিত হব, এবং জনগণ তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাড়াবে এবং সরকার গঠন করার সুযোগ পাবে তারা। প্রথমত যেটা আমি মনে করি, আচরণবিধি ভঙ্গের জন্য প্রার্থীকে তার প্রার্থীতে বাতিল করার ক্ষমতা আপনাদের থাকতে হবে। এটা যদি পারেন, তাহলে 2টা, 5টা, 10টাকে যখন আপনি তার প্রার্থীতে বাতিল করবেন, বাকিটা সোজা হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হলো, পারি না, আপনাদের আচরণবিধি অবশ্যই আমরা পাই নাই, এখন আসতে হয়তো বলবো, কোন দলের এজেন্টকে আপনারা ভোট কেন্দ্রে থাকতে দিবেন না। পারবেন কিনা আমি জানি না, এখন আপনাদের আচরণবিধিতে আছে কিনা, কারণ দলের এজেন্ট ভোট কেন্দ্রে থাকার কোনো প্রয়োজন নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বর্তমান যুগটা তথ্য প্রবাহের যুগ, ডিজিটাল যুগ। নিয়মিত বা প্রচলিত মিডিয়া বা গণমাধ্যমের ভূমিকা ছাড়াও সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব আচরণবিধি পালিত হচ্ছে কি হচ্ছে না সেটা সহজেই চিহ্নিত করা যাবে। ভুল হচ্ছে কি হচ্ছে না সেটা আবিষ্কার করা আমাদের প্রধান লক্ষ্য নয়। প্রধান লক্ষ্য হচ্ছে ভুল যেন হয় না বা কম হয়। সেই সুবাদে আচরণবিধি প্রার্থী বা রাজনৈতিক দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলেও সম্মানিত ভোটার সম্প্রদায় তথা দেশের আপামর জনসাধারণ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুশীল সমাজের নাগরিকবৃন্দ সহ সকলেরই সচেতনতা কাম্য। অতএব সর্বপ্রকার মাধ্যমের সাহায্য নিয়ে আচরণবিধির বহুল প্রচার করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান রাখছি। আপনাদের কর্ম পরিকল্পনা বইটা দেখেছি, সেখানে নভেম্বর মাসের 10 তারিখের পরের কয়েকটা কর্ম আমাদের চোখে এসছে। সঠিক সময়ে আমরা এখানে আলোচনাগুলো করছি বলে আমি মনে করি। আলোচ্য সূচি 2, তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন। সংশ্লিষ্ট সকল মহল কর্তৃক আচরণবিধি পরিপূর্ণভাবে পালন করাটাই কাম্য।
প্রতিপালনে দুর্বলতা দেখা গেলে আমলে নেওয়া কাম্য, প্রতিপালনে দুর্বল পক্ষকে সংশোধনের সুযোগ দেওয়া কাম্য। আচরণবিধি লঙ্ঘন আবিষ্কারের জন্য গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার নিবিড় মনিটরিং এর ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই জায়গায় লিখিত বক্তব্যের বাইরে যাচ্ছে একটা ছোট্ট প্রবাদ বাক্যের মতো, নামটা ভুলে গেছি। বিখ্যাত ব্যক্তি ছিলেন মিস্টার টি.এন. সেশন, once upon a time the Chief Election Commissioner of India। একজন ভদ্রলোক তার বক্তব্যে বলছিলেন বিভিন্ন কর্মযজ্ঞের সেশন থাকে, কিন্তু টি.এন. সেশন বারবার আসে না, বারবার পাওয়া যায় না। আমাদের মনে হচ্ছে মিস্টার এ.এম.এম. নাসিরউদ্দিন মহোদয়, শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনার নেতৃত্বে বর্তমান কমিশন বাংলাদেশে সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন, যেন ভবিষ্যতে আমরা আপনাদেরকে রেফার করতে পারি। এই আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমেই আপনাদের সদিচ্ছা, কষ্ট সবকিছুর ফাইনাল প্রতিফলন হবে। 11টি বিষয়বস্তু আলোচনার জন্য নির্ধারিত করা হয়েছে। তার মধ্যে 3 এবং 4 নম্বর বিষয়বস্তু হচ্ছে আচরণবিধি অনুসারে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন, 4 প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন। আচরণবিধি যেখানে মানার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে, সেখানে পূর্ণ অঙ্গীকারনামা সম্পাদনের প্রয়োজনীয়তা দলীয়ভাবে এবং প্রার্থীগতভাবে আছে কিনা সেটা পুনর্বিবেচনার দাবি রাখে বলে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল মনে করে। যদি অঙ্গীকারনামার প্রশ্নই আসে, তাহলে আচরণবিধির অস্তিত্বে আঘাত আসার সম্ভাবনা থাকে। আমরা যদি আচরণবিধি মেনে চলি বা মেনে চলার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি প্রার্থী এবং তার কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ সকলে বাধ্য। অতএব পূর্ণ অঙ্গীকারনামার বিষয়টা পুনরায় বিবেচনা করবেন, এটা আমাদের প্রস্তাবনা। 6 নম্বর আইটেম, তফসিল ঘোষণার পর নির্বাচনী এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা। বিষয়টা একটু গ্যাপ থেকে যাচ্ছে বলে আমরা মনে করি। যেমন তফসিল ঘোষণা হওয়ার পরে এজেন্ট নিয়োগ কে করবেন? নমিনি করবেন। তার নমিনেশন পেপার দাখিল করার পরে, নমিনেশন পেপার ভ্যালিড ডিক্লেয়ার করার পর একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী এজেন্ট নিয়োগের ব্যবস্থা থাকা প্রয়োজন। শুধুমাত্র তফসিল ঘোষণার পরে ক্যান্ডিডেটের অস্তিত্ব এখনও নিশ্চিত হয়নি, ক্যান্ডিডেট কে হবেন এখনও নিশ্চিত নয়, ক্যান্ডিডেট এখনও নমিনেশন পেপার দাখিল করেন নাই, এবং দাখিল করলেও তার ক্যান্ডিডেটটা ভ্যালিড ডিক্লেয়ার হয় নাই, তার নির্বাচনী এজেন্ট নিয়োগের সুযোগ কোথায়? অতএব এই বিষয়টা আমাদের প্রস্তাবনা হচ্ছে, ক্যান্ডিডেট নমিনেশন পেপার দাখিল করার পর এবং সেই নমিনেশন পেপার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভ্যালিড ডিক্লেয়ার করার পর একটা সময় 7 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন সময় মঞ্জুর করা যেতে পারে যে আপনার নির্বাচনী এজেন্ট কাকে কাকে নিয়োগ করছেন একটা তালিকা দাখিল করেন, এবং আপনার প্রধান নির্বাচনী এজেন্টকে তারও নাম, ঠিকানা, ফোন নাম্বার দাখিল করেন। এই ব্যবস্থা থাকা প্রয়োজন বলে আমরা মনে করি। অন্যান্য বিষয়ের মধ্যে হচ্ছে, সকলেই আলোচনা করেছি আমরা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এই ফিল্ডটা তৈরি করার জন্য আমরা সকলেই বলি, বড় ছোট মাঝারি সকল দলে বলি, বাস্তবিকই তাই হচ্ছে। পুনরায় অনুরোধ করব, সম্ভব হলে প্রত্যেকটি দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এর পরবর্তী প্রস্তাবনা হচ্ছে নির্বাচনে অবৈধ এবং কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণ করা, বন্ধ করা। এটা সম্ভব হবে কিনা আমি জানি না, আমরা প্রস্তাব করতেছি, সকলে প্রস্তাব করেন। বাস্তব অবস্থা হচ্ছে, আমার নির্বাচনী এলাকাতে 16টা ইউনিয়ন, 3টা পৌরসভা, 2টা পৌরসভা, 16টা ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, 9টা ওয়ার্ড হলে 146টা ওয়ার্ড। কোনো কোনো ওয়ার্ডে 1টা ভোট কেন্দ্র, কোনো কোনো ওয়ার্ডে 2টা। কমনলি যদি ধরেই একটা ওয়ার্ড, 1টা করে ভোট কেন্দ্র, 144টার সাথে আর 2টা পৌরসভার 18টা ওয়ার্ড, এগুলো সংযুক্ত করলে 160টার উপরে হয় নির্বাচনী ভোট কেন্দ্র।
এটা স্বীকার করি বা না করি, আমরা বলি বা না বলি, আইওয়াস করি বা না করি, নির্বাচনের আগের দিন এখন বাস্তবতা হচ্ছে একজন লেবারের দৈনিক বেতন হচ্ছে 700 টাকা। আপনি প্রত্যেকটা ভোট সেন্টারে মিনিমাম একটা অঙ্ক যদি না পৌঁছান, আপনার কর্মী বাহিনী সেখানে কাজ করবে না। সেই রাতেই আপনার প্রয়োজন হয় 2 কোটি টাকা। ইতিমধ্যে আমি নির্বাচন অংশগ্রহণ করেছি, যদিও নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না, হতে পারিনি, এবং এই পরিমাণ টাকাও খরচ করতে পারিনি। আমাদের মতো দলের পক্ষে এই জাতীয় টাকা খরচ করা সম্ভব নয়। সামনের নির্বাচনে যারা আইন বিধি লঙ্ঘন করবেন তারা নির্ঘাত পেরেশানির মধ্যে পড়বেন, এটি নিশ্চিত। কোনো বিষয়ে নির্বাচন কমিশন কম্প্রোমাইজ করবে না, এটি হলো 1 নম্বর মেসেজ। এই আইনগত বিষয়ে কাজ করার জন্য নির্বাচন কমিশনের যে আইনগত দুর্বল দিকগুলো ছিল, বর্তমান নির্বাচন কমিশন আরপিও, আচরণবিধি এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনগুলো যথাসম্ভব মজবুত করার চেষ্টা করেছে, যাতে নির্বাচন কমিশন শক্তভাবে সকল পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে। তবে আপনাদের যারা রাজনীতিবিদ, আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। আমাদের এই নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের মাঠ পর্যায়ে যে বিষয়গুলো আমরা যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছি, সেগুলো হলো ভিজিলেন্স এবং অবজারভেশন টিম থাকবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি দেখার জন্য। মনিটরিং টিম কাজ করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আইন শৃঙ্খলার তথ্যাদি সঠিকভাবে পর্যবেক্ষণ করবে। নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক টিম থাকবে, ইলেকটোরাল ইনকোয়ারি টিম থাকবে, জুডিশিয়াল অফিসাররা প্রতিটি আসনে 2টি করে টিম কাজ করবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক বিচার করার ব্যবস্থা রাখবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং আচরণবিধি পরিপন্থী যে কোনো কাজের জন্য তাৎক্ষণিকভাবে সাজা বা জরিমানা দেওয়ার ব্যবস্থা করবেন। রিটার্নিং অফিসার তাৎক্ষণিকভাবে একটি আসন বা তার আওতাধীন যদি সে মনে করে যে আসন পুরাটাই বাতিল করবে পরিস্থিতি ভেদে। এই দেশেরই নাগরিক, এই দেশটা আমাদের সবার, আমাদের ছেলে পেলে নেক্সট জেনারেশন এই দেশেই থাকবে। সুতরাং একটা সুন্দর দেশ রেখে যাওয়া, আমার এই বয়সে এখানে আমার সামনে আমাদের অনেক বয়স্ক, আমার চাইতে সিনিয়র অনেক লোকজন আছেন, পরিচিত লোকজন আছেন অনেক, এবং মান্নান সাহেবরা অনেক পুরানো রাজনীতিবিদ এবং ব্যবসায়ীও বটে, অনেক পুরানো, চিনি অনেক আগের থেকে, মিনিস্টার যখন, তখন থেকে আমরা সরকারে ছিলাম, দেখেছি। দেশটা তো আমাদের সবার, সুন্দর একটা দেশ রেখে যেতে গেলে এটার একটা প্রাথমিক শর্ত হচ্ছে যে একটা সুন্দর একটা নির্বাচন, এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে যদি একটা প্রতিনিধি নির্বাচন করে যদি তাদের কাছে হাওলা করে দেওয়া যায় দেশটাকে, তাইলে আমার মনে হয় দেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ হতো, নিশ্চিত হতে পারে। এক্ষেত্রে আপনাদের একটা আমরা সম্পূর্ণ সহযোগিতা কামনা করি এবং আমি প্রত্যাশা করি এর সহযোগিতা আমরা পাবো। আমি আর কথা বাড়াবো না, আজকে আমাদের শোনার পালা, আপনাদের কাছ থেকে শুনবো। আমরা যে আগে যে শুরু করতে পারেনি সংলাপটা, এটা কিন্তু আমাদের যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমাদের পক্ষে হয়ে অনেক অংশীজনের সাথে আলোচনা করেছে, বিফোর সাবমিশন অফ দেয়ার রিপোর্ট অনেক আলোচনা করে ফেলেছে। ঐক্যমত্য কমিশনও অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। আমাদের কাজটা অনেকাংশে ওনারা সেরে ফেলেছেন, অনেকাংশে সহজ করে দিয়েছেন আমাদের।